নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি শিকারের গল্প, মাত্র আধ ইঞ্চির জন্য। লেখক ভদ্রেশ্বর মণ্ডল। আধ ইঞ্চি, হ্যাঁ, মাত্র আধ ইঞ্চি। আর ওই আধ ইঞ্চির জন্যই মৃত্যুবরণ করতে হলো শ্বেতাঙ্গ শিকারী রবিনসনকে। যদিও তার মৃত্যুর জন্য তার নিজের গোয়ার্তুমিও অনেকাংশে দায়ী, তবু মাত্র আধ ইঞ্চির লক্ষ্যভ্রষ্টতার জন্য বন্ধু শোচনীয় মৃত্যুর কথা চিন্তা করেই উইলসনের একটা দীর্ঘশ্বাস পড়ল। প্রকৃত ঘটনা শুরু ব্রহ্মদেশের এক কাঠের গুদামে জনৈক ব্যক্তির একটা সামান্য ভুলকে কেন্দ্র করে। কিন্তু বর্তমানে আমরা ব্রহ্মদেশের পূর্বাঞ্চলে অবস্থিত একটি ক্লাবের পটভূমি থেকেই আমাদের কাহিনী শুরু করব। বোহেমিয়র স্টেশন ক্লাব। বার্মা বা ব্রহ্মদেশের পূর্বাঞ্চলে অবস্থিত এই ক্লাবটিতে সেদিন বেশ জনসমাগম হয়েছিল একটি পার্টি উপলক্ষে। এই পার্টিতে অন্যান্য অভ্যাগতদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের উচ্চপদস্থ কর্মচারী মিস্টার উইলসন এবং প্রতিবেশী একটি কাঠের গুঁড়ির গুদামের মালিক মিস্টার রবিনসন। ব্রহ্মদেশে কাঠের গুঁড়ির ব্যবসা বহুল প্রচলিত এবং লাভজনক, কিন্তু রবিনসন শুধু ব্যবসাদার ছিলেন না, একজন আদৃত শিকারী হিসাবেও তার যথেষ্ট নাম ডাক ছিল। পার্টি চলাকালীন জনৈক তরুণ সামরিক অফিসার শিকারে ঠিক কোন শ্রেণীর রাইফেল বা বন্দুক ব্যবহার করা শ্রেয় সে সম্পর্কে ওই দুই অভিজ্ঞ ব্যক্তির মতামত জানবার জন্য খুব আগ্রহী হয়ে উঠেছিল। স্বভাবতই নবীন অফিসারটির শিকারের শখ ছিল প্রবল। শ্বেতাঙ্গ মিস্টার রবিনসনকে তার মতামত ব্যক্ত করতে অনুরোধ করা হলে তিনি যে মত প্রকাশ করলেন তার সারমর্ম দাঁড়ায়, নিজের স্নায়ুতন্ত্র ও লক্ষ্যভেদের ক্ষমতা সম্পর্কে নিঃসন্দেহ থাকলে শিকারে সবসময় হালকা রাইফেল ব্যবহার করা উচিত। প্রসঙ্গক্রমে রবিনসন .303 বোর্ডের রাইফেল ব্যবহারের কথা পর্যন্ত উল্লেখ করলেন। .303 আগ্নেয়াস্ত্র বড় জন্তু শিকারের পক্ষে অবশ্যই খুব হালকা, যদিও ব্যবহারের পক্ষে যে কোনো ভারী রাইফেলের থেকে অনেক সুবিধাজনক। অপর শ্বেতাঙ্গ মিস্টার উইলসন কিন্তু বন্ধুর এই মতে সায় দিলেন না। তার মতে, অধিকাংশ নবীন শিকারী বড় জন্তু শিকারের ক্ষেত্রে নিজের স্নায়ুকে আয়ত্তে রাখতে পারেন না, অন্তত সম্পূর্ণভাবে তো নয়। ফলে সেসব ক্ষেত্রে হালকা রাইফেল ব্যবহারের ঝুঁকি যথাসম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। কারণ হালকা আগ্নেয়াস্ত্র থেকে নিক্ষিপ্ত গুলি শিকারের মর্মস্থানে আঘাত না করলে প্রায় সব ক্ষেত্রেই শিকারীকে নিজের প্রাণ দিয়ে তার সেই লক্ষ্যভ্রষ্টতার প্রায়শ্চিত্ত করতে হয়। পক্ষান্তরে ভারী রাইফেলে ব্যবহারের পক্ষে ততটা সুবিধাজনক না হলেও শিকারী তার ভুল সংশোধন করার মতো অন্তত আরেকটি সুযোগ পায়। কারণ ভারী বন্দুকের গুলি শিকারের মর্মস্থানে আঘাত না করলেও সাময়িকভাবে তার আক্রমণকে বা আক্রমণের গতিকে স্তব্ধ করে দেয়। সেই সময়ই শিকারী তার সংশোধনের সুযোগ পেয়ে থাকে। ফলে যুক্তিযুক্ত কারণেই উইলসনের বক্তব্যে ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কথা সুবিধাজনক বলে বিবেচিত হল। স্নায়ুকে বশে এনে গুলি চালাতে না পারলে তাকে তো শিকারী বলে স্বীকার করাই কঠিন। রবিনসনের ভারী গলায় উত্তেজনার ছোঁয়া। স্পষ্টতই বোঝা যায় যে উইলসনের কথা তার ভালো লাগেনি। কিন্তু আমার বক্তব্য ছিল শিক্ষানবিশদের ক্ষেত্রে, তাদের সম্পর্কেও কি তোমার একই মত? ঠান্ডা নিরুত্তাপ গলায় উইলসনের প্রশ্ন ভেসে এলো টেবিলের অপর প্রান্ত থেকে। ততক্ষণে এই দুই অভিজ্ঞ শিকারীকে ঘিরে বেশ কয়েকজন উৎসুক ও কৌতূহলী ব্যক্তির ছোটখাটো একটা ভিড় জমে গেছে। সঙ্গত কারণেই তাদের অধিকাংশের মত গেল উইলসনের বক্তব্যের সপক্ষে, কিন্তু তার ফলে রবিনসনের মেজাজ চড়ে গেল সপ্তমী।
ফলে প্রাসঙ্গিক মত বিনিময়ের এখানেই সমাপ্তি ঘটল এবং মিস্টার রবিনসন তার বন্ধুবরকে অনুরোধ জানালেন যে তাকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হলে তিনি ওই হালকা রাইফেলের সাহায্যেই সম্প্রতি গুন্ডা হয়ে যাওয়া হাতিটাকে শিকার করে তার বক্তব্যের বাস্তব সত্যতা প্রমাণ করতে আগ্রহী। উইলসন বন্ধুর এই প্রস্তাবে সাগ্রহে তার অনুমতি প্রদান করলেন, কিন্তু রবিনসনের পরবর্তী কথাগুলোর জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। পার্টিতে আমন্ত্রিত অন্যান্য যেসব কৌতূহলী ব্যক্তি এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং নিজেদের মতামতও সুবিধামতো ব্যক্ত করেছিলেন, তাদের উদ্দেশ্য করে রবিনসন এবার বলে উঠলেন, আশা করি এবার আমি আমার চিন্তাধারার সত্যতা বাস্তবে প্রমাণ করতে সক্ষম হব। মাত্র .303 বোর্ডের রাইফেলের সাহায্যেই আমি গুন্ডা হাতিটাকে শিকার করব। আমার সাফল্য সম্পর্কে যদি কেউ সন্দিহান হন, তাহলে তার সঙ্গে আমি 100 টাকা পর্যন্ত বাজি ফেলতে রাজি আছি। রবিনসনের বক্তব্যে প্রচ্ছন্ন দম্ভে স্পষ্ট ইঙ্গিত ছিল, ফলে খুব অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকজন তার ওই বাজির চ্যালেঞ্জ আনন্দে গ্রহণ করল। হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। হ্যাঁ রাজি, এই 100 টাকা আমারও। চমকে উঠলেন উইলসন। সর্বনাশ, এই কি ধরনের বাজি ধরছেন রবিনসন? .303 বোর্ডের রাইফেল সম্বল করে হাতি শিকার করতে যাওয়া তো এক রকমের আত্মহত্যারই নামান্তর। বন্ধুকে এই সাংঘাতিক ঝুঁকি না নেওয়ার জন্য বারবার অনুরোধ করলেন তিনি, কিন্তু রবিনসন অটল। শিকার সম্পর্কে ধারণাহীন এই লোকগুলোর আনাড়ি মন্তব্যের উপযুক্ত জবাব দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ফলে কয়েকবার অনুরোধ করার পর নিজের সম্মানার্থে উইলসন বিরত হলেন। ক্লাবের মধ্যে তখনকার মতো চুপ করে গেলেও উইলসনের সেদিন সারা রাত দুশ্চিন্তায় কাটল। হাজার হলেও রবিনসন তার অন্তরঙ্গ বন্ধু। সেই কারণে পরদিন সকালেই উইলসন বন্ধুবরের মত পরিবর্তন করার জন্য তার বাসগৃহের উদ্দেশ্যে চললেন। শেষবারের মতো চেষ্টা করতে দোষ কি, বলা যায় না। হয়তো ঠান্ডা মাথায় চিন্তা করে রবিনসন তার মত পাল্টালেও পাল্টাতে পারেন। কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে বন্ধুবরের দেখা মিলল না। পরিবর্তে হস্তগত হলো একটি চিঠি। চিঠির বক্তব্য সরল। রবিনসন একজন মাত্র সঙ্গীকে নিয়ে ইতিমধ্যেই হাতির খোঁজে বেরিয়ে পড়েছেন। দিন 7 মধ্যেই তিনি ফিরছেন। পশ্চাৎধাবন করা বৃথা, অতএব নিরাশ হয়ে ফিরতে হলো উইলসনকে। পাঠক পাঠিকাকে আপাতত এইখানে রেখে আমরা পিছিয়ে যাব কয়েকটি মাসের ব্যবধানে ঘটনার গৌরচন্দ্রিকায়। কাহিনীর প্রাথমিক পর্যায়ে মাহুত মাউন্ট সেনের একটা ভুলের মধ্যে দিয়েই ঘটনার সূচনা। গন্ডগোলটা সেই প্রথমে বাঁধায়। এসমান স্মিথ নামক জনৈক শ্বেতাঙ্গের তত্ত্বাবধানে ব্রহ্মদেশের একটি কাঠের গুড়ির গুদামে হস্তিচালকের কাজ করত মাউন্ট সেন। অভিজ্ঞ মাহুত মাউন্ট সেনের উপর শ্বেতাঙ্গ স্মিথেরও ছিল প্রগাঢ় আস্থা ও বিশ্বাস, কারণ তার মতো মানুষ খুঁজে পাওয়া সত্যিই ভাগ্যের কথা। তবু এই মাউন্ট সেনই ভুলটা করে বসল মারাত্মকভাবে। ঘটনাটা আপাত দৃষ্টিতে খুবই সামান্য। সেদিন মাউন্ট সেনের মেজাজটা কোনো কারণে সপ্তমে চড়েছিল। গুদামে এসে নিত্য নৈমিত্তিক কাজে যখন সে যোগ দিল, তখনও তার মাথা বেশ গরম। হাতিটা সামান্য কিছু ভুল করলে বা অন্যমনস্ক হয়ে পড়লে সে জন্তুটার প্রতি অত্যন্ত নির্দয় ব্যবহার করছিল। এরই মধ্যে একসময় হঠাৎ একটা কাঠের টুকরো তুলে নিয়ে মাউন্ট সেন সজোরে আঘাত করে বসল জন্তুটার পায়ে নিচের দিকে নরম অংশে। হাতিটার এমন কিছু দোষ ছিল না। রাগ পড়ে যেতে মাউন্ট সেনও বুঝল যে লঘু দোষে এতটা গুরুদণ্ড দেওয়া তার পক্ষে ঠিক হয়নি। তখনকার মতো কিছু ঘটল না বটে,
কিন্তু হাতির স্বভাব চরিত্র সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল অভিজ্ঞ মাহুতের বুঝতে বাকি রইল না যে সে নিজেই নিজের কত বড় বিপদ ডেকে এনেছে। সে সাবধান হলো। মাউং সেনের ধারণা যে অভ্রান্ত, মাস কয়েক পরের একটি ঘটনার মধ্যে দিয়ে তার প্রমাণ মিলল। হাতিটাকে খাবার দেওয়ার সময় সেদিন মাউং সেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। কাজ করতে করতে যেই সে হাতিটার দিকে পিছন ফিরেছে, সঙ্গে সঙ্গে সেই সামান্য সময়টুকুর মধ্যে জন্তুটা তার বিরাট মাথার সামনের দিকে অল্প হেলিয়ে নিয়ে এক প্রচণ্ড আঘাতে হতভাগ্য মাহুতকে তার একটা দাঁতে গেঁথে ফেলল এবং কোনো রকমের জানাজানি হওয়ার আগেই চম্পট দিল জঙ্গলের পথ ধরে। স্মিথ নামক শ্বেতাঙ্গ তত্ত্বাবধায়কটি যখন এই দুর্ঘটনার খবর পেল, তখন সে স্তম্ভিত হয়ে গেল, কিন্তু বিমূঢ় ভাব কাটিয়ে উঠে প্রায় সঙ্গে সঙ্গেই সে কয়েকটি হাতি এবং প্রয়োজনীয় লোকজন জোগাড় করে নিয়ে ধাওয়া করল খুনি হাতিটার পিছনে। স্মিথের এই সাময়িক বিহবলতার কারণও ছিল যথেষ্ট। প্রথমত, ওই খুনি জন্তুটা ছিল গুদামের সবচেয়ে কর্মক্ষম আর দামি হাতি, এবং দ্বিতীয়ত মাউং সেনের মতো দ্বিতীয় একটি মাহুত খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। স্মিথের পক্ষে এই বিরাট ক্ষতি স্বীকার করে নেওয়া একটু কষ্টকর হয়ে পড়েছিল। ফলে যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে হাতিটার খোঁজ করতে বেরিয়ে পড়ল একটা গোটা দল। কিন্তু কাজটা অত সহজ হলো না। পলাতক হাতিটার পায়ের ছাপ খুঁজতে গিয়ে দেখা গেল যে দাঁতে গেঁথে নেওয়া মাউং সেনের মৃতদেহ বহন করে হাতিটা ঊর্ধ্বশ্বাসে ছুটেছে এবং একটুও না থেমে। সুতরাং অনির্দিষ্ট দূরত্বের পশ্চাৎধাবন পালা সাঙ্গ করে বাধ্য হয়ে স্মিথকে তাঁবুতে ফিরতে হলো দলবল নিয়ে। ভোর রাত্রি। স্মিথের ঘুম ভেঙে গেল তীব্র শাঁখের আওয়াজের মতো হস্তিকণ্ঠের বৃংহণ ধ্বনিতে। সমাগত বিপদের ভয়াবহ আশঙ্কা নিয়ে স্মিথ তাঁবুর বাইরে বেরিয়ে আসার পর মুহূর্তে উন্মত্ত হাতির সঙ্গে সংঘাতে পাট কাঠিয়ার কাগজের তৈরি কাঠামোর মতো তাঁবুটা ভেঙে পড়ল। ভাগ্য ভালো, সামনে একটা বড় গাছ নাগালের মধ্যে পেয়ে গেলেন স্মিথ। গাছের উপরে এরই মধ্যে আশ্রয় নিয়েছিলেন একটি ব্রহ্মদেশীয় কুলি। সাহেবকে গাছে উঠতে দেখে সে হাত বাড়িয়ে উঠতে সাহায্য করল। তার সাহায্যে যতটা সম্ভব তাড়াতাড়ি গাছে উঠে স্মিথ জীবন রক্ষা করলেন। প্রায় সঙ্গে সঙ্গে তার কানে ভেসে এলো একটা তীব্র আর্তনাদ। সূর্যের আলো তখনও ফোটেনি, দূরের গাছপালা স্পষ্ট চোখে পড়ে না। সেই আবছা অন্ধকারের মধ্যে এক বিভৎস দৃশ্য চোখে পড়ল স্মিথ সাহেবের। অদূরবর্তী একটা গাছে উঠতে সচেষ্ট জনৈক হতভাগ্য বহু চেষ্টাতেও হাতিটার নাগালের বাইরে যেতে পারল। ফলে না, বর্ণনা দেওয়ার মতো তেমন কিছু দেখেননি স্মিথ সাহেব। শুধু দেখলেন মাত্র কয়েকটি মুহূর্তের মধ্যে একটি মানুষকে একদলা মাংসপিণ্ডে পরিণত হয়ে যেতে। জমির উপর শিকার পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাচ্ছে না, এই কথাটা একটু পরেই খেয়াল হলো হাতিটার, এবং এবার সে নজর দিল বৃক্ষবাসী মানুষগুলোর উপর। প্রবল ধাক্কায় কেঁপে কেঁপে উঠতে লাগলো বিশাল গাছগুলো। কিন্তু বৃক্ষারোহী মানুষগুলোর সৌভাগ্যক্রমে উন্মত্ত দানবের সঙ্গে প্রচণ্ড সংঘাতের পরেও তারা মাটি আঁকড়ে দাঁড়িয়ে রইল। বহুক্ষণ চেষ্টার পর ব্যর্থকাম হয়ে অবশেষে গুন্ডাটা যখন জঙ্গলে ফিরে গেল, আকাশে তখন দুপুরের গনগনে সূর্য। এই ঘটনার পরেই উপদ্রুত অঞ্চলে হাতিটা নরঘাতক হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করল। বিভিন্ন বিক্ষিপ্ত বিয়োগান্ত ঘটনার মধ্যে দিয়ে প্রায় 50 মাইল জায়গা জুড়ে তার কবলে প্রাণ হারালো বহু মানুষ।
কিন্তু স্থানীয় শিকারীরা অথবা স্মিথ কেউ তার কোনো নাগাল পেত না। নরখাদক বাঘের মতোই জন্তুটা হয়ে উঠেছিল অসম্ভব চালাক। প্রায় মাস আষ্টেক পরের ঘটনা। দাঁতালটাকে মারবার জন্য তখন বেশ মোটা অঙ্কের পুরস্কার ঘোষিত হয়েছে বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা গুদাম মালিকদের তরফ থেকে। সেই সময় পূর্বব্রহ্মের বোহেমীয় স্টেশন ক্লাবে একটি পার্টিতে বেশ কিছু আমন্ত্রিত ব্যক্তির সমাগম হয়েছিল। উইলসন এবং রবিনসনও ছিলেন তাদের মধ্যে অন্যতম। ওই দুই শ্বেতাঙ্গ শিকারীর মধ্যে মত বিনিময় এবং পরবর্তী পর্যায়ে বাদানুবাদের কথা আমরা আগেই জেনেছি, এবং এখন সম্ভবত আমরা আঁচ করতে পারি যে কোন গুন্ডা হাতিটার পশ্চাৎধাবন করে শিকার করতে বেরিয়েছিলেন রবিনসন। 7 দিনের নোটিশ জারি করে বন্ধুকে চিঠি লিখে মিস্টার রবিনসন তার সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লেন হাতির খোঁজে। নিরাশ হয়ে দুশ্চিন্তা মাথায় নিয়ে ফিরে এলেন উইলসন। কি বা এখন করণীয় আছে তার একমাত্র অপেক্ষা করা ছাড়া। কাটলো 1, 2, 3 দিন, কোনো খবরই নেই রবিনসনের। অবশেষে 4র্থ দিন সংবাদ নিয়ে এলো বার্তাবাহক। উইলসন সে সময় তার অফিসে কাজে ব্যস্ত। বার্তা বহনকারী ব্যক্তিটিকে চিনতেন উইলসন, রবিনসনের জনৈক সহকর্মী। অত্যন্ত উদ্বিগ্নভাবে সে জানালো যে আগে রবিনসনের বৃত্ত স্ট্রেচারে করে যে ব্যক্তিটাকে হাসপাতালে নিয়ে এসেছে সেই লোকটি ছিল রবিনসনের হাতি শিকারের সঙ্গী। প্রচন্ড আঘাতে তার সম্পূর্ণ দেহ পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেছে, আর রবিনসন সম্ভবত নিহত হয়েছে। উইলসনের স্নায়ুকেন্দ্রে একটা তীব্র আলোড়নের সৃষ্টি হলো সাময়িক কালের জন্য, কিন্তু পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট সচেতন তার অভিজ্ঞ মন বুঝলেন মানসিক ভারসাম্য হারাবার সময় এটা নয়। ফলে যতটা তাড়াতাড়ি সম্ভব দুই ব্যক্তি রওনা হলেন হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে ডাক্তারের কাছ থেকে উইলসন ও তার সঙ্গী জানতে পারলেন যে আহত ব্যক্তির অবস্থা খুবই সঙ্গীন। আঘাতের তীব্রতায় তার দেহের নিম্নাঙ্গ পক্ষাঘাতে সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে। এক্ষেত্রে ব্যক্তিটিকে বাঁচানো প্রায় অসম্ভব। উপরন্তু তার দেহের অভ্যন্তরে বহু ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হয়ে চলেছে। তবে এখনো তার জ্ঞান রয়েছে। ইচ্ছা করলে তারা দুজন রোগীর কাছ থেকে ঘটনার আনুপূর্বিক বিবরণ জানতে পারবে। উইলসনকে দেখে কাতর অনুরোধ জানিয়ে রবিনসনের সঙ্গী ব্যক্তিটি ওই হাতিটাকে মারবার জন্য বারবার মিনতি করতে লাগলো, কারণ তার দৃঢ় বিশ্বাস ওই হাতিটার উপর কোনো শয়তান অপদেবতা ভর করেছে। তার এই বিশ্বাস প্রমাণ করতে সে যে কাহিনীর বর্ণনা দিল তা যেমন ভয়াবহ তেমনই করুণ। টাটকন গ্রামের কাছ থেকে আমি এবং রবিনসন গুন্ডাটার পায়ের ছাপ খুঁজে পাই, কিন্তু সেদিনটা আমাদের পুরোটাই ব্যর্থতায় কাটে। সেদিন হাতিটা আর কোনো হদিশই পাওয়া যায়নি। সেদিন রাত্রিটা গ্রামে কাটিয়ে পরদিন সকালেই আবার জন্তুটার পিছনে ধাওয়া শুরু করি। প্রায় ঘন্টা 3 ধরে চলে পশ্চাৎধাবন পর্ব। আমরা ক্রমে প্রবেশ করি ঘন ঘাসে ঢাকা তৃণভূমির মধ্যে। চারিদিকে মানুষ সমান উঁচু ঘন সন্নিবিশিষ্ট এলিফ্যান্ট গ্রাসের জঙ্গল। বড়জোর 10-12 গজের মতো সোজা দৃষ্টি চলে। ধীরে ধীরে অত্যন্ত সতর্ক হয়ে গেছিলাম আমরা। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা মাছি উড়ে এসে পড়লো রবিনসনের চোখে। রবিনসন বললেন, এ আপদ আবার কোথা থেকে জুটলো এ সময়? তাড়াতাড়ি পোকাটাকে চোখ থেকে বের করো। এমন সময় আমাদের ডান দিকে একটু দূরে জেগে উঠল এক ভয়ঙ্কর বৃহৎ। চোখ ফেরাতেই ঘাস জঙ্গলের মাথার উপর দিয়ে দৃষ্টিগোচর হলো ঝড়ের বেগে ধাবমান উন্মত্ত গজরাজের ক্ষিপ্ত মূর্তি। এক ঝটকায় রাইফেল কেটে নিয়ে গুলি চালালেন রবিনসন।
তীর লক্ষ্যে শিকারীর হাতের আগ্নেয়াস্ত্র পড়ছে ওপর। ধাবমান অতিকায় জন্তুটাকে লক্ষ্য করে, কিন্তু বড় দেরি হয়ে গিয়েছিল তার। বড় মুহূর্তে উন্মত্ত হাতির এক প্রকাণ্ড পায়ের তলায় পিষে গেলেন হতভাগ্য রবিনসন। আমি প্রাণপণে দৌড়ালাম প্রাণ বাঁচাবার জন্য। কিন্তু ক্ষিপ্ত হাতির সুরের প্রচন্ড আঘাতে আমার দেহ শূন্য পথে উড়ে গিয়ে পড়ল গজ 10 দূরে। হত্যার উন্মাদনায় উন্মত্ত হাতিটা আবার ফিরে গেল রবিনসনের দেহটার কাছে। তারপর প্রচন্ড আক্রোশে সুর এবং পায়ের সাহায্যে সেটাকে একটা আকারবিহীন মাংসের তলায় পরিণত করলো কয়েক মিনিটের মধ্যে। তারপর ফিরে চলে গেল জঙ্গলের পথে। কাহিনী শেষ করে থামলো রবিনসনের পঙ্গু সঙ্গী। ততক্ষণে কর্তব্য ঠিক করে ফেলেছেন উইলসন। সামরিক অফিসারটির সঙ্গে একটু পরেই তিনি রওনা হলেন এই টাটকোন গ্রামের দিকে। সঙ্গীর জবানবন্দি মতো ওই গ্রামেরই অনতি দূরে খুনি হাতিটার কবলে প্রাণ হারিয়েছেন শ্বেতাঙ্গ শিকারী মিস্টার রবিনসন। সুতরাং আশা করা যায় ধারে কাছেই খুনিটার সন্ধান মিলবে। কিন্তু কাজটা যতটা সোজা ভেবেছিলেন উইলসন, বাস্তবে কিন্তু ততটা সোজা হলো না। দীর্ঘ 7 দিন ধরে ক্রমান্বয়ে গুন্ডা হাতিটার পায়ের চাপ ধরে ঘুরতে ঘুরতে অবশেষে 2 শিকারী খুনিটার সাক্ষাৎ। ঝড়ের মতো আক্রমণ করল নরঘাতক হাতি। কিন্তু এবার তাকে অভ্যর্থনা জানিয়ে অগ্নিবর্ষণ করল দুটো ভারী রাইফেল। প্রথম গুলির প্রচন্ড ধাক্কায় জন্তুটার আক্রমণের গতিপথ বেঁকে গেল। দ্বিতীয় গুলি হাঁটুতে লাগলো। হাতি হুমড়ি খেয়ে পড়ল সামনের 2 পায়ের উপর। তৃতীয় গুলি তার মর্মস্থান ভেদ করল। দাঁতালটার অতিকায় দেহ গড়িয়ে পড়ল বিস্তীর্ণ প্রান্তরের বুকে। 2 শিকারী পরীক্ষা করে দেখলেন যে মাত্র আধ ইঞ্চির জন্য রবিনসনের গুলি হাতির মর্মস্থল ভেদ করতে অসমর্থ হয়। আর সেই বুলেট ছিল .303 বোরের। অর্থাৎ নিজের কথার খেলাপ করেননি রবিনসন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুরে 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেল। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।